তো এখন বাজে দুপুর 3টে আর আমার হাতে দেখতে পাচ্ছেন নিম পাতা আছে। আসলে এই কদিন আমি মানে ঘুমাতে পারি না, এত গা হাত পা চুলকায়, তার জন্য তো এই গাছ থেকে নিম পাতা পাড়া হয়েছে। আমাদের বাড়ির ওখানে নিম গাছ অঢেল, আর এখানে একটা নিম গাছ থেকে নিম পাতা পাড়ায় অনেক চাপের বিষয়। তো যাই হোক, এটা এখন বাটবে না মিক্সিতে দেবে? চলো দেখি মিক্সিতে দিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি করে এটা লাগিয়ে গা হাত পায়ে সব জায়গায় লাগিয়ে তারপরে স্নান করবো। চলো চলো। আর এই নিম পাতা বাটতে গিয়ে সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। মানে ছোটোবেলায় মা কাঁচা হলুদের সাথে নিম পাতা বেটে মাখিয়ে দিত আমার আর ভাইয়ের। আর সেদিন শুধু আমরা না, দেখতাম যে গ্রামের সবাই সেদিন নিম পাতা মাখছে। কিন্তু মা ছোটোবেলায় শিলে বাটতো, আর এখানে আমি মিক্সিতে মানে বাটনাটা করে নিচ্ছি, মিক্সিতে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখন আমি শিলে বাটতে পারবো না, তোমাদের দাদাও বলছিল যে যেহেতু অনেকটা বেজে গেছে আমিও যদি করে দিই তাহলে অনেক সময় লেগে যাবে। আমাদের নিম পাতা বাটা হয়ে গেছে, মানে এটা মিক্সিতে দিয়ে করে নিয়েছি, দেখতেই পেলে তোমরা। এক বাটি, এই দেখো এক বাটি হয়ে গেছে পুরো। হ্যাঁ, তো চলো এখন গিয়ে অঞ্জলি এটা গায়ে লাগাবে, তারপরে হচ্ছে স্নান করবে। তো তার জন্য আমরা যাচ্ছি ব্যালকনিতেই চলে যাচ্ছি, ওখানে আলো আছে, ওখানে অঞ্জলির হাতে পায়ে লাগিয়ে দেবো, আর আমিও একটু লাগিয়ে নেবো, ঠিক আছে অঞ্জলি? এই যে দেখতে পাচ্ছ নিম পাতা বাটা, এটা আমরা আগে শিলে বাটতাম ছোটবেলায়, মানে দিদা বেটে দিত, মা বেটে দিত, আর এখানে আমরা এখন মিক্সিতে বাটলাম। যাই হোক, এর ভিতরে কাঁচা হলুদ দিতে হয়, কিন্তু আমাদের এখানে কাঁচা হলুদ পাইনি না, কাঁচা হলুদ নেই, তার জন্য দেখছি যে এটা দিয়েই করে দিই, কারণ এত চুলকানি হয়েছে আমার গায়ে আমি বাঁচতে পারছি না। চলো তাড়াতাড়ি করে এটা মাখিয়ে দাও। আমি মাখিয়ে দিচ্ছি, আমি মাখিয়ে দিচ্ছি। দাও। আমার তো নিম পাতার গন্ধটাতে কেমন বমি বমি পাচ্ছিল, কিন্তু তোমাদের দাদা বলছে যে এই নিম পাতার গন্ধটাই নাকি তোমাদের দাদার খুব ভালো লাগছে। সবার তো একরকম ভালো লাগে না, এক একজনের এক এক রকম ভালো লাগে। তো আমি তো সারা গা হাত পায়ে মাখছিলাম, যেহেতু এত চুলকায় রাতে আমি সহ্য করতে পারি না, আমি 2-3টে পর্যন্ত ঘুমাতে পারি না, মানে ঘুমিয়ে থাকলে মানে শুয়ে থাকলে ঘুমটাই আসে না, এত চুলকানি হয়। তোমাদের দাদা বলছিল যে তুমি শুধু চুপচাপ বসে থাকো, আমি মাখিয়ে দিচ্ছি। তো আমি দেখছিলাম যে অনেকটাই যেহেতু বেলা হয়ে যাচ্ছে, তার জন্য আমি নিজেও মাঝে মধ্যে মেখে নিচ্ছিলাম, কারণ আজকে যেহেতু গ্রহণ লাগবে, এবার রাতের বেলা গ্রহণ লাগবে, তাহলে সকাল সকালই রাতের খাবারটা খেয়ে নিতে হবে। এবার দুপুরে যদি আমরা দেরি করে খাই তাহলে তো সে রাতেও খিদে লাগবে না, তার জন্য দুপুরের খাবারটা তাড়াতাড়ি করে খাবো। তার জন্যই ভাবছিলাম যে নিম পাতা মাখিয়ে তো বসে থাক, মানে নিম পাতা মেখেই তো স্নান করলে হবে না, একটু তো শোকাতে হবে, তার জন্য। আর নিম পাতা মেখে না আমার অনেকটাই বেশি নিম পাতা থেকে গিয়েছিল, তাই তোমার বললাম যে ফাও নষ্ট করে কী লাভ, ফেলে দিয়ে কী লাভ, এত কষ্ট করে যখন মিক্সিতে দিলাম তাহলে তোমার গা হাত পায়ে মাখিয়ে দিই, তাই তোমাদের দাদারও মাখিয়ে দিই। আর নিম পাতা মেখে কি অদ্ভুত আমার দেখতে লাগছে, আমি সারা মুখে মেখেছি, গা হাত পায়ে কেমন একটা বাজে দেখতে লাগছে, কিন্তু তখন বাজে দেখতে লাগলেও আমার কোনো যায় আসছিল না, কারণ আমার রাতে এত কষ্ট হয়, আমি ভাবছিলাম কোনটাতে সারবে। তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 4টে, আর এখন আমরা ভাত খাবো, কারণ রাতে যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, আজকে গ্রহণ আছে, তার জন্য ভাবছি যে এখনই খেয়ে নিই তাড়াতাড়ি, তাই 4টের সময় আমরা খাচ্ছি দুপুরের খাবার। যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিই, মানে নিম পাতা মাখলেই তো হয় না, নিম পাতা শোকাতেও একটু টাইম লাগে, তো যাই তাড়াতাড়ি খেয়ে নিই। আর আমার অবস্থাটা দেখাই, কি অবস্থা দেখো এখন আমি চুল টুল এখন ঠিকঠাক করি, মানে সবে স্নান করে জাস্ট আসলাম আমি। হ্যাঁ, কারণ আমি তো স্নান করে চলে এসেছি, কিন্তু তোমার দাদা যে জামা কাপড়ে যে নিম পাতাগুলো লেগেছিল সব জামা কাপড়গুলো এক একটা ধুয়ে ছাদে মেলে দিয়েছে, এখন তার জন্য দেরি হয়ে গেছে। তো 4টে বাজে, দেরি করা উচিত না, ভাত খেয়ে নিই। হ্যাঁ, চলো। তো ভাত তো খাওয়া দেখো। ভাত খাওয়ার পর আমরা ওপরে চলে এসেছিলাম, আর ওপরে এসে দেখো তোমাদের দাদার কি অবস্থা, প্লেট নিয়ে আসিনি। আমি ভাবছিলাম যে আজকে না আমি ফল খাবো না, কিন্তু তোমাদের দাদার না সব কিছু মাথায় থাকে, সেই টেবিলের ভিতর থেকে ফলগুলো বার করেছে, আর জায়গা পাইনি বলে খাটের ওপরেই ফেলছে। দেখো, বলছিল যে বিছানা নোংরা হোক আমি ধুয়ে দেবো, কিন্তু তোমার ফল খেতেই হবে। তো এখানে লেবু কেটে দিচ্ছিল, কলা, তারপরে শশা, মানে এত কিছু কি ভাত খাওয়ার পরে খাওয়া যায় তোমরাই বলো। কিন্তু রাগ তো হচ্ছিল, কষ্টও হচ্ছিল, খেতে পাচ্ছিলাম না, তাও তোমাদের দাদা বলছিল জোর করে খাও, কারণ তুমি ভাত কম করে খাবে, ফল টল এইগুলো বেশি করে খাবে। আর আমি এখানে মায়ের সাথে কথা বলছিলাম আর ফল খাচ্ছি। তারপর তো বিকালের পর সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমি না ঘুমিয়েও পড়েছিলাম। তারপর আমি ঘুমিয়েছিলাম, তখন সবাই ডাকছিল, মানে আমার শ্বশুর শাশুড়িমা ডাকছিল যে বাজার থেকে এসেছি আসো এদিকে। তো এসে দেখলাম যে 3টে শাড়ি রয়েছে, তারপরে সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসেছিলো, যেহেতু এখন সামনে পয়লা বৈশাখ আসছে,
সেল চলছে সব কিছুই, তার জন্য সবার জন্য কিছু না কিছু কিনে এনেছিল। ছোটবেলায় পয়লা বৈশাখ মানে কত আনন্দ লাগতো, এখন যেন অতটা আর আনন্দ হয় না। ছোটবেলায় ফ্রক টাইপের বাবা জামা কিনে আনতো, সেটা পরে সারা দিন ঘুরতাম। আর তখন চড়ক পুজো হতো আমাদের পাড়াতে, তো সবাই পয়লা বৈশাখে নতুন জামা পরতো, কারটা বেশি সুন্দর হয়েছে সেটাই মানে বেশি ভালো লাগতো ছোটবেলায় যেগুলো হতো। আর এখন বড় হয়ে অতটা মানে আনন্দ হয় না। যাই হোক, এখানে 3টে শাড়ি ছিল 3 বউয়ের জন্য, তো আমি তো একটা ওখান থেকে নিলাম, বললো ওখান থেকে একটা নিতে, তো তারপর আমি একটা নিলাম। আর তারপর আমি শ্বশুর শাশুড়িমার পায়ে নমস্কার করে নিচ্ছিলাম, যেহেতু নতুন জামা কাপড় দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। তারপর এখানে বড়দিরও বলছিল যে তুমি একটা নাও, তো আমি যে কালারের নিয়েছি সেই কালারের দুটো ছিল, মানে ওই যে যেটা সবুজ কালারের আর কি, ওরকম টাইপের একই ধরনের দুটো ছিল, আর একটা অন্য কালার ছিল। তো আমি আর বড়দি সেম সেমই নিয়েছি, আর একটা ছিল অন্য কালার যেটা আকাশি টাইপের ছিল। আর এখানে 3 ছেলের জন্যই একই ধরনের গেঞ্জি ছিল, কালার আলাদা। তো তোমাদের দাদার জন্য আমি ওই ডিপ যে নেভি ব্লু কালারের গেঞ্জিটা ওটা নিয়েছিলাম। আর এখানেও একই ধরনের প্যান্ট ছিল 3টে কালারের। এর মধ্যে যে ডিপ কালারের মানে ব্ল্যাকের মধ্যে যে কালারটা ছিল ওই কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল, তার জন্য তোমাদের দাদার জন্য আমি ওই কালারের প্যান্টটা নিলাম। আর তোমাদের দাদাও তারপর দেখছিল যে ওটা সাইজ টাইজ ঠিক আছে নাকি, কারণ একই ধরনের সাইজের এই 3টে ছিল, শুধু কালার আলাদা ছিল। তারপর এদিকে তোমাদের দাদা মা আর বাবার পায়ে নমস্কার করে নিল, যেহেতু নতুন বছরের জন্য মানে নতুন বছরের জন্য নতুন জামা প্যান্ট হয়েছে। তারপর মা বাবা বললো যে গেঞ্জিটা পরে দেখতে, যেহেতু বাজার থেকে আন্দাজেই কেনা হয়েছে, সাইজ টাইজ ঠিক হবে নাকি সব কিছু, তার জন্য পরে দেখছিল যে, তারপরে দেখলো যে ঠিকই আছে। আর পরে কিন্তু ভালোই লাগছে, যেহেতু ডিপ কালার ছিল। আর এখানে একই ধরনের কালারের 2 সেট ছিল 2 ভাইপোর জন্য, একটা হচ্ছে বড় ভাইপো আর একটা হচ্ছে মেজো ভাইপো। তারপর আমার শাশুড়িমা বলছিল তাড়াতাড়ি করে যার যেটা পছন্দ হচ্ছে সে তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ খেতে হবে, যেহেতু একটু পরের থেকেই গ্রহণ লেগে যাবে, মানে তার আগেই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের দাদা তাড়াতাড়ি করে চলে গেল মিলিনিয়ামে রিপোর্ট আনতে, যেহেতু আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, মানে ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, তোমরা তো জানোই তারই রিপোর্ট এটা। আর আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম, কারণ তোমাদের দাদা যদি একটু দেরি করে তাহলে গ্রহণ মাথায় খাওয়া হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিলাম। আর এখানে আমার সাথে সবাই খেয়ে নিচ্ছিল, যেহেতু রান্না হয়ে গিয়েছিল সকাল সকাল, তাই সবাই খেতে বসে পড়েছে। তারপর তোমাদের দাদাও বাড়ি চলে এসেছিল, তোমাদের দাদার ভাতটাও কিন্তু আমার সাইডে বাড়া রয়েছে, মানে তোমাদের দাদাও এখন খেয়ে নেবে। আর তারপর আমরা ঠিক টাইমের মধ্যেই খেয়ে নিয়েছিলাম। তারপর আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম চন্দন খুঁজতে, তো ফার্স্টে তো পাচ্ছিলাম না, তারপরে তোমাদের দাদাই খুঁজে বার করলো চন্দন। তারপর এখানে ওপরে এসে গঙ্গার জলও নিয়ে আসা হয়েছিল সাথে করে। এই 8 এপ্রিলের গ্রহণটা ভারতে অদৃশ্য হলেও আমাদের কিন্তু এটা মেনে চলতে হবে, যেহেতু সবাই বলছিল সাধারণ মানুষদের না মানলেও হবে, কিন্তু যারা গর্ভবতী মা তাদেরকে এটা মানতে হবে। তার জন্য এখানে গঙ্গার জলের সাথে চন্দন বেটে দিচ্ছিল তোমাদের দাদা, যেটা আমি গ্রহণের আগে আমার পেটে লাগিয়ে নেব তার জন্য। আর তোমাদের দাদা চন্দন বাটতে বাটতে বলছিল যে এটা কি গ্রহণ মাথায় আমাদের বাচ্চার সুরক্ষা কবচ হিসেবে কাজে লাগবে, আমি বলছিলাম হ্যাঁ। তারপর এটা মানে গ্রহণটা কিন্তু 9:14 থেকে লাগবে 2:22 পর্যন্ত, তো 9টাই এখনও বাজেনি, তার আগে থেকেই আমরা সব কিছু মানে রেডি করে রাখছিলাম। জলও ধরো ভাত খাওয়ার পর ওষুধ খাওয়ারও ব্যাপার থাকে, তো সেগুলো সব কমপ্লিট করে রিপোর্ট নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখি। দেখো রিপোর্টে কি কি আছে দেখো। দেখেছো তুমি রিপোর্ট? ঠিক না আমি এখন রিপোর্ট দেখিনি কি কি আছে, তুমি দেখো। আর তাহলে তো রিপোর্ট তো আমার হাতে রয়েছে, এটা আমরা নিয়ে যাব কালকে ডাক্তারের কাছে দেখাতে। কালকে এমনি ডাক্তার দেখানোর ডেট আছে আমাদের, তো কি বলে না বলে আমি তাহলে কালকেই তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমরা তো অত ভালো বুঝবো না, ডাক্তারবাবুই ভালো বুঝবে। ততক্ষণ আমি এই যে এখানে বসে বসে কৃষ্ণ দেখবো, ওটা চালিয়েও দিয়েছি টিভিতে, তো সেটাই আমি দেখবো, আমি আর তোমাদের দাদা বসে বসে। আর আমি যেটা জানি যে গ্রহণ মাথায় ভগবানের কিছু গান শুনলে, ভগবানকে দেখলে তাহলে ভালো হয়, তো তার জন্য আমি এখানে কৃষ্ণ চালিয়ে দেখছিলাম, আর তোমাদের দাদা এখানে ভিডিও করছিল, আর তোমাদের দাদা কিন্তু বসে বসে গেম খেলছিল। তারপর খানিকক্ষণ পরে আমি শুয়েও পড়েছিলাম, তখন বাজে 11:30, মানে গ্রহণ চলাকালীন আমি শুয়ে আমি দেখছিলাম, আমি কিন্তু ঘুম পড়িনি, মানে টানা শুয়ে দেখছিলাম, অনেকক্ষণ বসেছিলাম তো কষ্ট হয়ে যাচ্ছিল। তারপর তোমাদের দাদা বললো যে বিছানার ভিতরে শুয়ে দেখো, কারণ 2টো পর্যন্ত যদি জেগেও থাকো তাও তখন উঠে বিছানা করবে, তাহলে একেবারে বিছানা করে দিচ্ছি, বিছানার মধ্যে শুয়ে দেখো। তো তোমাদের দাদা এখানে বিছানা করে দিচ্ছিল, তখন কিন্তু 1টা
একটা বাজে, মানে 1:05 কি 10 বাজে। আর আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধাকৃষ্ণ দেখছিলাম, আর তোমাদের দাদা বিছানা করছিল। বিছানার মধ্যে শুয়ে শুয়ে দেখবো, যদি ঘুম চলে আসে তাহলে ঘুমিয়ে পড়বো, কি আর করবো। কিন্তু যেহেতু আমি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, তোমার ঘুমটাও আসছিল না। আর যেহেতু আমরা রাতের খাবার 10টার দিকে খাই, আর আজকে 8টার সময় খেয়ে নিয়েছিলাম, তাই তোমাদের দাদার কিন্তু খিদে পেয়ে গিয়েছিলো। আর এটা কিন্তু গ্রহণ চলাকালীনই, কিন্তু তোমাদের দাদার তো কোনো অসুবিধা নেই, তার জন্য তোমাদের দাদা এখানে কলা খাচ্ছিল। আমি কিন্তু গ্রহণ চলাকালীন কিচ্ছু খাইনি, জল পর্যন্ত খাইনি। আমি ভেবে রেখেছিলাম 2:22-এর পরেই যদি জল খেতে হয় তখনই জল খাবো। আর যে গঙ্গা জলটা এনেছিলাম সেইটা 2:22-এর পর, মানে গা হাত পায়ে ছিটিয়ে তারপর আমি শুয়ে পড়বো। তো আমি সেটাই করেছিলাম। আমি 2:22 পর্যন্ত জেগেই ছিলাম, আমি একটুও ঘুমাইনি, আমি শুয়ে শুয়ে রাধাকৃষ্ণ দেখছিলাম। তো এইভাবে আমার গ্রহণটা কাটলো।